স্বাগত দেশ বাণিজ্যের আলাপে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। জি, অসংখ্য ধন্যবাদ। মন্ত্রিসভার সদস্য হিসেবে যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই বলেছেন যে সরকার শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাবে যেন বিদেশিরা আমাদের দেশে পড়তে আসে, আমরা যাব না। এই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আপনার সরকারের পরিকল্পনাটা আসলে কি? মাননীয় প্রধানমন্ত্রী খোদ জনাব তারেক রহমান উনি নিজেই খোদ নেতৃত্ব দিচ্ছেন পুরো শিক্ষা ব্যবস্থার ওই আমূল পরিবর্তনে। সো ওনার ভিশনটা হলো কমপ্লিট শিক্ষিত নাগরিক তৈরি করা, যার ভেতরে আপনার নাগরিক মূল্যবোধ, আপনার এমপ্যাথি, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে স্কিল ডেভেলপমেন্ট, যে তারা যেন একটা আগামী প্রজন্ম যেন সকলেই তার নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে, এই সবগুলো এমবেডেড থাকতে হবে শিক্ষা ব্যবস্থার ভেতরে। সো বড়োভাবে সেই আঙ্গিকে পুরো শিক্ষা ব্যবস্থা সাজানো বা রিফারবিশিংয়ের কাজ সরকার হাতে নিয়েছে। আপনি রিসেন্টলি বলেছেন যে শিক্ষার্থীরা শুধু সনদধারী নয়, দক্ষ, যোগ্য এবং কর্মসংস্থান মুখী একজন উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। আপনি প্রাথমিকের দায়িত্বে আছেন, তারপরও প্রশ্নটা আপনার কাছে। আমাদের দেশের শিক্ষিত বেকার এক ধরনের অভিশাপ বলতে গেলে। আমাদের দেশের বেকারত্ব, কর্মসংস্থানহীনতা এত বেড়েছে, সেখানে ম্যাক্সিমাম শিক্ষিত বেকার। কেন এই পরিস্থিতি? আসলে বছরের পর বছর আমরা কেন এর কোনো উত্তরণ করতে পারি না? এখানে তো একটা আছে, এই মুহূর্তে যে প্রবলেমগুলো আছে তার ভেতরে অনেক কিছুই আছে বিগত ২০ বছরের অপশাসন বা দুঃশাসনের সাথে সম্পৃক্ত। যে আমাদের অর্থনৈতিক অবস্থান যেখানে থাকার কথা, আপনার ইনস্টিটিউশনস, অর্গানাইজেশন, স্পেশালি বিজনেস ওরিয়েন্টেশনের অর্গানাইজেশনস সংখ্যায় যত বড়, যত বেশি এবং যত সবল থাকার কথা সেটা নেই। বিকজ অলমোস্ট ২ দশক ধরে সেন্ট্রালাইজড একটা সিস্টেমের মাধ্যমে ব্যাংক খাতকে দুর্বল করা হয়েছে, দুর্নীতি হয়েছে। সো শিল্প কারখানা এগুলো যেভাবে গড়ে উঠতে পারত, চাকরির জায়গাগুলো যেভাবে উন্মোচিত হতে পারত, সেটা হয়নি। সো এখানে হয়তো আরও ১-১.৫ কোটি বেশি চাকরির জায়গা থাকতো, কিন্তু এটা তৈরি হয়নি, দুর্নীতি হয়েছে। একই সাথে শিক্ষা ব্যবস্থার আঙ্গিকে যদি আমরা তাকাই, তাহলে শিক্ষা ব্যবস্থাটা কর্মমুখী করা হয়নি। গত কিছুদিন আগে এই পরিসংখ্যানটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে জানলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতি বছর ৬০,০০০ মানে 60,000 প্লাস পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েটস বের হয়। আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, পরে একাডেমিক অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। সো পলিটিক্যাল সায়েন্সকে তো আমি নিন্দা করতেই পারি না, কিন্তু বাংলাদেশে ৬০,০০০ প্লাস পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েটের কী প্রয়োজন আছে? আমি যেমন পলিটিক্যাল সায়েন্স পড়তে চেয়েছি বলে পলিটিক্যাল সায়েন্স পড়েছি, মানে এই ৬০,০০০-এর ভিতরে আপনি ৬,০০০ হয়তো খুঁজে পাবেন না যারা পলিটিক্যাল সায়েন্স পড়তে চেয়েছে বলে পলিটিক্যাল সায়েন্স পড়েছে ডিগ্রির জন্য, ওই কাগজটার জন্য। আমরা ডিগ্রি একটা কাগজের পিছে ছুটি, আসলে স্কিলের পিছে ছুটি না। তো এই জায়গায় সে যদি এই ডিগ্রিটা না নিয়ে সে যদি কোনো টেকনিক্যাল ডিগ্রি নিত, যেটার মাধ্যমে তার নিজের একটা ক্যারিয়ার সে সিকিউর করতে পারতো, একই সাথে কিন্তু সে দেশ জাতিকে অনেক কিছু দিতে পারতো। আমি নিজে ব্যবসায়ী না, কিন্তু আমার বন্ধু বান্ধব পরিচিতির ভিতরে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধাররা আছেন। তাদের কাছ থেকে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে বহু বছর পড়িয়েছি, আমি সবসময় শুনতাম, আরে তোমরা এটা দাও না কেন, তোমরা ওইটা দাও না কেন, আমাদের তো লোক পাই না এটাতে, লোক পাই না ওটাতে। মানে চাকরি অনেক আছে, ভ্যাকেন্সি অনেক আছে, ওই ভ্যাকেন্সি ফিল করার স্কিল কিছুটা স্কিল তারা দেশের বাইরে চলে যাচ্ছে, বা যারা দেশের বাইরে পড়তে যাচ্ছে তারা আর ফিরে আসছে না। স্কিল ম্যাচটা নেই। এখন মনে করেন আপনি গাড়ি বানানোর স্কিলটা সাপোজ কথার কথা ডেভেলপ করেছেন, তো বাংলাদেশে তো গাড়ি বানানোর ফ্যাক্টরি নেই, তাহলে আপনার চলে যেতে হচ্ছে বিদেশে চাকরি খুঁজতে। অ্যান্ড এগেন বিদেশে চাকরি খুঁজতে হতেই পারে, ইটস এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। বাট আমাদের এখানে যে চাকরিটা দরকার, ডিজাইনার বা কিছু, সেটা ট্রেন্ড কেউ এখানে নেই। ইভেন কি আপার ম্যানেজমেন্টও অনেক জায়গায় ট্রেন্ড আমাদের দেশে নেই, বাইরে থেকে আপার ম্যানেজমেন্ট হায়ার করে নিয়ে আসতে হচ্ছে। আমরা যদি দেখি একদম ছোটবেলা থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে বৈষম্য। আমি যদি ধরি যে শহর এলাকায়, শহর কেন্দ্রিক এলাকাগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের যে অবস্থা, একটু ভালো ফ্যামিলি বা যারা কিছুটা আর্নিং ব্যবস্থা ভালো, তারাও কিন্তু তাদের বাচ্চাদেরকে আর প্রাথমিকে পড়াচ্ছে না, সরকারি প্রাথমিকে পড়াচ্ছে না, টাকা খরচ করে কিন্ডার গার্ডেনগুলোতে পড়াচ্ছে। এইটার থেকে আমরা আসলে কেন বের হতে পারি না? এটা থেকে বের হতে পারিনি না, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো দেখেন, সরকারি প্রাথমিক, এগেন আমি প্রথম ইনিশিয়ালি চাকরি রিলেটেড বলছিলাম যে বিগত দিনগুলোতে সরকার কি করেছে,
স্পেশালি গত 20 বছর। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে প্রাথমিক যে স্কুলগুলো আছে ওগুলোতে ক্লাসরুমগুলো সাজাচ্ছে বা আরো উন্নত করার অনেক ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি। তারপরেও সে মেন্টালিটির একটা কি বিষয় আছে এখানে? মেন্টালিটি না, আমি একটা করে আসি। তো প্রথমে হলো সরকারি প্রাথমিক শিক্ষা কি বেহাল অবস্থা, এটাতে অল্প একটু আসি। গত 20 বছর অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। এই প্রজেক্টের ফোকাস ছিল ব্যয়, কত বড় ব্যয় করা যাবে। সো সব স্কুলে ল্যাপটপ দাও, সব স্কুলে এইটা দাও, স্কুলের বিল্ডিং বানাও, কিন্তু এডুকেশনের দিকে খেয়াল ছিল না। এবং স্কুলের বিল্ডিংগুলো এমনভাবে বানানো হয়েছে ইতিমধ্যে, মানে গত 4 মাসে 20-25 বছর পুরাতন, 20-25 বছর পুরাতন অনেক স্কুল বিল্ডিং আমার আন্ডারে, আমি আমার হাত দিয়ে কাগজ গেছে যেটা পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। 20-25 বছর পুরাতন, তার মানে ওখানে কতটা দুর্নীতি হয়েছে। কারণ একটা বিল্ডিং তো 20-25 বছরে শেষ হয় না, তো কতটা দুর্নীতি হয়েছে। তো এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। একই সাথে ওই যে আপনি বললেন না সাধারণত যেন অনেক কিছু, কিন্তু আসলে কারিকুলাম, টিচারদের ট্রেনিং, টিচারদের অবস্থান, এগুলো কিছু ঠিক করা হয়নি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই হয়তো 1 থেকে 2 বছরের ভেতরে আমরা অনেক মান উন্নয়ন করার সক্ষম হবো, সেটা নিয়ে আমরা কাজ করছি। সব শ্রেণীর মানুষজনই তাদের না, সবাই নেবে কি নেবে না সেটা অন্য সবার উপরে। আজ থেকে 50 বছর আগেও প্রাইভেট স্কুল ছিল। আমি নিজেই 70-এর দশকে যখন স্কুল শুরু করেছি, আমি প্রাইভেট স্কুলে স্কুল শুরু করেছি। একটা বিষয় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি আমি বলি, মানের দিক থেকে খুব ধনী ফ্যামিলির পরিবারের একজন বাচ্চাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায়। কিন্তু আবার আপনি যদি দেখেন স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু এই কথাটার সাথে পুরোপুরি এগ্রি করতে পারলাম না। অতি ধনী পরিবারের সন্তান যদি হয়ে থাকে তাহলে সে বিদেশে আরো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, অবশ্যই চায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে সেটার কথা না, যেহেতু চাওয়ার কথা হয়েছে। পয়েন্টটা সেখানে না, পয়েন্টটা হলো যে এখন আমাদের, আপনি বললেন যে সকলে সরকারি প্রাথমিকে তার বাচ্চাকে দিবে কিনা, নাই দিতে পারে, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন যেন সরকারি প্রাথমিকে উন্নত মানের হয়, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের হয়, সেটার জন্য আমরা কাজ করছি। এবং একই সাথে কারণ দেখেন অনেক জায়গায় আছে সরকারি প্রাথমিকের মার্কেটিং হয় না, সরকারি প্রাথমিকের অ্যাড হয় না, ব্র্যান্ডিং হয় না। হ্যাঁ, সরকারি প্রাথমিক ছবি দিয়ে সর্ট অফ ব্যানার টাঙায় না, আমার এতগুলো এই পাস করেছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন প্রাথমিকের অনেক, কিন্তু প্রাইভেটগুলোর হয়, প্রাইভেটগুলো মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে। হ্যাঁ, দুধ আপনার জন্য ভালো, কোকাকোলা আপনার জন্য ভালো না, কিন্তু দুধের এখন আরং দুধ করে এনে, বাট দুধের ব্র্যান্ডিং হয় না। সো বাচ্চারা ঠান্ডা দুধ খাবে না, ঠান্ডা কোকাকোলা খেতে চায়। সো মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটা থেকে আমি বলছি প্রমোশনস এন্ড মার্কেটিং, এটা মিন করছি আর কি, প্রমোশনস এন্ড মার্কেটিং। সরকারি প্রাথমিকে প্রমোশনস এন্ড মার্কেটিং নেই, প্রাইভেট অনেক কিছুর প্রমোশনস এন্ড মার্কেটিং আছে। আমি এটা বলছি না যে সরকারি প্রাথমিক সবচেয়ে ভালো, আমি ইতিমধ্যে বলে নিয়েছি সরকারি প্রাথমিকের এই মুহূর্তে বেহাল অবস্থা, আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক করব। কিন্তু প্রাইভেটগুলোর যে আপনার প্রমোশন এন্ড মার্কেটিং আছে, সেই জায়গা থেকে অনেক ভালো না, কিন্তু লোকজনকে বোঝাতে সক্ষম হচ্ছে ভালো বলে বাচ্চাদের কেড়ে নিয়ে যায়, সেইটাও যেন আগামী দিনে না হয়। সেই জন্য সকল প্রাইভেট স্কুলগুলোকেও আমরা নীতিমালার ভিতরে নিয়ে আসছি। জি, আমরা এইসব বিষয়টা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, আমাদের সঙ্গে আছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা যে আলোচনায় ছিলাম প্রাথমিকে, আমি গত কয়েক বছর ধরে আমরা একটা প্রবণতা দেখছি, প্রচলিত শিক্ষামুখী ব্যবস্থা থেকে মাদ্রাসামুখীতে আসলে বেড়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখবেন, শহর বা গ্রাম বা যে কোনো জায়গায় দেখবেন, সারা দেশেই অনিয়ন্ত্রিতভাবে অনেক মাদ্রাসা গড়ে উঠেছে। এই বিষয়ে আপনারা আসলে কি করছেন? আমরা আপনি ব্রেকে যাওয়ার আগে যে কথাটা বলছিলাম যে প্রাইভেট স্কুলদের কথা, যে তাদেরকে নীতিমালার ভিতরে নিয়ে আসছি। সো আমরা পুরো শিক্ষা ব্যবস্থাকেই নীতিমালার ভিতরে নিয়ে আসছি, ওয়ান স্টেপ এট এ টাইম। সো আমরা এখন কাজ করছি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এদেরকে টোটাল নীতিমালার ভিতরে নিয়ে আসা, এবং এদেরকে যে নীতিমালার ভিতরে নিয়ে আসবে এটা যেন একতরফা না হয়, তার জন্য আমরা অনেকগুলি ইতিমধ্যে অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছি, যেটার ভিতরে প্রাইভেট বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, প্রাইভেট কিন্ডারগার্টেন, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আছে, তাদেরকে নিয়ে অ্যাডভাইজারি কমিটি করেছি। কিন্তু আমরা বড় দাগে কারিকুলাম, টিচার স্ট্যান্ডার্ড, ইনফ্রাস্ট্রাকচার, একাডেমিক ক্যালেন্ডার, এই সবগুলো যেন
এক নীতিমালার অধীনে হয়, ডাজেন্ট ম্যাটার আপনি সরকারি প্রাথমিক আপনি বেসরকারি স্কুল। সো পড়াশোনার স্ট্যান্ডার্ড আমরা এক জায়গায় নিয়ে আসছি। আমরা প্রথমে এই যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, কারণ বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম মিডিয়াম অফ এডুকেশন বাংলা বা ইংরেজি, যেটা প্রাথমিক সরকারি প্রাথমিকের সাথে মিলে। সো এটাকে আমরা আগে হাত দিচ্ছি। এরপর আমরা ইবতেদায়ী, তারপর কমে সব কিছুতেই যাব। আমাদের বেসিক দেখেন, আপনার বাচ্চাকে আপনি যেখানে পড়াতে ইচ্ছা আপনি পড়াবেন, এটা আপনার ইচ্ছা। সরকারের দায়িত্ব আছে যে আপনার বাচ্চা যেখানেই পড়ুক না কেন আপনি যেন আন্ডারসার্ভড না হন। সো আপনার বাচ্চা আপনি যদি 5 বছর কোনো স্কুলে দেন, সেটা যেই স্কুলেই দেন বা মাদ্রাসায় দেন বা যেখানেই দেন, সে যেন মিনিমাম স্ট্যান্ডার্ডটা ওখান থেকে পায়। যে আপনার বাচ্চাকে আপনি যেই স্কুলেই দেন, যেই মাদ্রাসায় দেন, এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা আপনার বাচ্চা অ্যাটেন্ড করেই ছাড়বে। কিন্তু এই যে অলিতে গলিতে স্কুল মাদ্রাসা যেগুলো এগুলো এখন নীতিমালা আনার কাজ আমরা করা শুরু করেছি। অলিতে গলিতে খুলতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যদি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে তাহলেই তারা থাকবে, না হলে আগামী দিনে তারা থাকবে না। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নটা হলো টার্গেট। কোনো শিশু শিক্ষার্থী সন্তান যেন আন্ডারসার্ভ না থাকে। সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছে অনেক প্রতিষ্ঠান। আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিতে বসবাস করি। স্ট্যান্ডার্ড সেট করা, মনিটরিং এটা সরকার করবে। বাট তাছাড়া এখন আপনার মিনিমাম যেন আপনার সন্তান ভালো এডুকেশন পায়, যে কোনো স্কুলে আপনি পারেন সেই ব্যবস্থা আমরা করে দেবো। তারপর আপনি যদি মনে করেন যে আপনার ছেলের স্কুলে 3টা সুইমিং পুল থাকবে, তাহলে ভাই যে সুইমিং পুল দিচ্ছে সেই সুইমিং পুলের জন্য আপনাকে যদি এক্সট্রা চার্জ করে, এটা নিয়ে তো আপনি কমপ্লেন আমার কাছে আনতে পারবেন না। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? সো উই লিভ ইন এ ডেমোক্রেটিক ক্যাপিটালিস্ট সোসাইটি, তার মানে কনজিউমার চয়েস। কনজিউমারকে যেন রিপ অফ করা না হয়, মানে আপনার সাথে যেন দুর্নীতি না হয়, সেটা দেখো আমার দায়িত্ব। সো সেটার মধ্যে সবচেয়ে বড় আমার দায়িত্ব হলো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো আপনার মিনিমাম এডুকেশনটা যেন থাকে, আর যেই বেতনই আপনার কাছ থেকে নিচ্ছে সেটা যেন তারা জাস্টিফাই করতে পারে। এই স্ট্যান্ডার্ডগুলো সরকারের দায়িত্ব, সব সরকার এটা জায়গাতে করবে। আপনারা শিক্ষার মানটাকে গুরুত্ব দিচ্ছেন। মেইন হলো শিক্ষার মান। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই বরাদ্দ কি শুধু হিসেবের খাতাতেই থাকবে নাকি আমরা এর কার্যক্রম দেখতে পাবো? আমরা কাজের জন্যই তো করছি। যেমন মনে করেন আমরা এই যে নতুন কারিকুলামে জিনিসপত্র অ্যাডেড হচ্ছে, শিক্ষার্থীরা যেন প্রাথমিক শিক্ষা মিস না করে, তারা যেন আসে, সেখানে আমরা রেগুলার মিড ডে মিলের ব্যবস্থা করছি, মানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করছি। প্রত্যেক বছর তারা যেন ফ্রেশ ইউনিফর্ম পায়, জুতো পায়, ব্যাগ পায়, এগুলোর ব্যবস্থা করছি। একই সাথে শিক্ষকের মান উন্নয়ন, কারণ শিক্ষক ছাড়া শিক্ষা হয় না। সো শিক্ষকের মান উন্নয়ন করতে হলে শিক্ষককে ফ্যাসিলিটি দিতে হবে, সেগুলোর উন্নয়ন, টেকনোলজি নিয়ে আসা, টোটাল সিস্টেমটা মনিটরিং করার জন্য আমার যারা অ্যাডমিনিস্ট্রেটররা আছেন তাদের মান উন্নয়ন। কারণ নিজে একজন অ্যাডমিনিস্ট্রেটর যদি তার অবস্থান ভালো না থাকে, তাহলে সে ভালোভাবে মনিটরিং করবে না, সে হয়তো আর ইজিলি করাপ্টেবল হতে পারে বা অনেক কিছু হতে পারে। সো এই সব কিছু করবার জন্য সঠিকভাবে আমাদের এই বরাদ্দগুলো যেমন দরকার, আবার বরাদ্দগুলো ব্যবহার করাও, সঠিকভাবে ব্যবহার করাও দরকার। এই সব দিকে আমরা খুব শক্ত নজর রেখেছি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা চাকরির বাজারে চাহিদা অনুযায়ী কেন আসলে দক্ষ জনশক্তি করতে পারছে না? আপনি উত্তরটা দিয়েছেন ইতিমধ্যে। আপনার সরকার আগামী 5 বছরে কি আমরা সেখানে কোনো পরিবর্তন দেখতে পাবো? এটা এগেন এখন আপনি আমার দায়িত্বের বাইরে চলে গেলেন, কারণ প্রাথমিক আর গণশিক্ষা, যদিও গণশিক্ষায় ছোটোখাটো কিছু এই জিনিসগুলো আমরা করছি, বাট বড়োভাবে না, যেহেতু সেটা এখানে আমি হাত দিচ্ছি না। সো সরকারের হয়ে আমি কিছু দূর বলছি। সরকার টেকনিক্যাল এডুকেশন, বিশ্ববিদ্যালয় রিসার্চ, আপনার একদম সেকেন্ডারি থেকেই টেকনিক্যাল স্কিল তৈরি, বিশ্ব বাজারে যেন তারা আরও ভালোভাবে কম্পিট করতে পারে, তার জন্য তৃতীয় ভাষা, থার্ড ল্যাঙ্গুয়েজ ইনক্লুশন, এরকম অনেক কিছু ইতিমধ্যে শুরু করা হচ্ছে। সো এগুলো আগামী বছর থেকে অনেক কিছু শুরু হয়ে যাবে, এবং বাই 2028 মানে 2028-এর সিলেবাস থেকে, কারিকুলাম থেকে আমরা প্রাথমিকে যেমন আমরা কাজ করছি অনেক কিছু, ওই যে ক্লাস 4-5 স্পোর্টস কালচার দেওয়ার, টোটাল আপনার মূল্যবোধ বেসড এডুকেশন, এই জিনিসটা আরও বাড়ানো, তো তেমন মাধ্যমিক থেকেও আপনার টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল এডুকেশন, এই জিনিসগুলো শুরু হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো আরও বেশি রিসার্চ ফোকাসড হচ্ছে। টেকনিক্যাল আপনার ইনস্টিটিউটগুলোর ক্ষমতায়ন বাড়ছে, তারা যেন আরও স্কিলগুলো বাড়াতে পারে। সো যেন যে স্কিলগুলো দরকার, ইতিমধ্যে আপনার যতদূর আমি জানি, এগেন আমার মন্ত্রণালয় নয়, সো আমি দায়িত্ব নিয়ে বলছি না, আমি জাস্ট ক্যাবিনেটের অংশীদার হিসেবে বলছি, যে মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট অ্যাফেয়ার্স, এগুলোর সাথে এডুকেশন মিনিস্ট্রি ইতিমধ্যে কাজ করছে যে আগামী 10 বছরে বাংলাদেশে কোন কোন স্কিলগুলো প্রয়োজন হতে পারে। মিনিস্ট্রি অফ লেবারের সাথে, ফরেন মিনিস্ট্রি এটার সাথে জড়িত আছে। মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট অ্যাফেয়ার্স, যে বিদেশে চাকরি, এটা মানে কোন দেশগুলোতে এরকম এক্সপ্যাট চাকরির জন্য নেওয়া হতে পারে, এবং সেই জায়গায় কোন স্কিলগুলো প্রয়োজন হতে পারে, কোন দেশগুলো সেই হিসেবে কোন ভাষাগুলো প্রয়োজন হতে পারে, এই সব
নতুন করে এই কমিউনিকেশনের মানে এই কোঅর্ডিনেশনের মাধ্যমে একদম মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইনক্লুড করা হচ্ছে। ভাষার কথাটা যেহেতু বললেন, আমাদের তো অনেক সুযোগ আছে, চীন, জাপান বা এইসব দেশ, যেহেতু আমাদের আপনি যে র্যান্ডম বললেন সুযোগ আছে না, আমরা সরকার মাননীয় প্রধানমন্ত্রী এটা র্যান্ডমলি দেখছেন না। মাননীয় প্রধানমন্ত্রী এটা দায়িত্ব দিয়ে দিয়েছেন ফরেন মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, আপনার মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট অ্যাফেয়ার্স, যে এগুলোর ইতিমধ্যে আগামী 10 বছরে কোন কোন দেশ কি কি কাজ, এগুলো সব ওই যে আপনার প্রি প্ল্যানিং তালিকাভুক্ত করা, যেগুলোর ভিত্তিতে কোন ল্যাঙ্গুয়েজগুলো যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, তৃতীয় ভাষা হিসেবে কোন ভাষাগুলো শেখানোর উপরে গুরুত্ব বেশি দেওয়া হবে, টেকনিক্যাল এডুকেশনে কোন স্কিলগুলো ডেভেলপ করার গুরুত্ব বেশি দেওয়া হবে, এটি ইতিমধ্যে ক্যাবিনেটে পার হয়ে গেছে। এগুলো কি তাহলে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে আমাদের স্কুল কলেজের বাচ্চাদের, ছেলে মেয়েদের মানে পাঠ্য বইয়ের মধ্যেই থাকবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দেখছি যে সারা পৃথিবীতেই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, অটোমেশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছে আমরা। আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে আসলে কতটা প্রস্তুত? আমরা সেই প্রস্তুতির কাজই তো এখন করছি। এই মুহূর্তে প্রস্তুত না, কিন্তু সেই প্রস্তুতির কাজ এখন আমরা করছি। আপনাদের 4-5 বছর সময়, এই 5 বছরের মধ্যে কি আমরা এমন কিছু দেখতে পারবো যেটা কি বলে এটাকে একদম বিস্ময়কর কিছু একটা, যে শিক্ষা আমি ব্যবস্থায়? আপনাকে একটা জিনিস বলি, আপনার শোর মাধ্যমে, আপনার শোর একটা এপিসোড আপনারা করেন যে 2026 সালের জুন জুলাই মাসে, মানে আমরা জুলাই মাসে মাত্র পা দিলাম, জুন জুলাই মাসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কী, এবং আপনারা অ্যানুয়াল বছরে একবার করে রিভিউ করেন। হ্যাঁ, 2030-এ যে আপনারা 26 আর 30-এর ডিফারেন্সটা রিভিউ করেন। যদি আপনার ইনশাআল্লাহ বাকি সব কিছু আল্লাহ তাআলার উপরে, বাট মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন এবং যেভাবে দেখতে চান এবং ওনার নেতৃত্বে আমরা যা যা করছি সেগুলো যদি মিনিমামও আমরা ফলপ্রসূভাবে করতে পারি, তাহলে আপনি নিজেই 2026-এর শো আর 2030-এর শোর দিকে তাকিয়ে হতবাক হয়ে চেয়ে থাকবেন, এটা আমার গ্যারান্টি। আমরা আশাবাদী। সব জায়গাতে আসলে সুশাসন এবং জবাবদিহিতাটা প্রয়োজন আছে। যেহেতু বরাদ্দ বেড়েছে, এখানেও একটা সুশাসন এবং জবাবদিহিতার প্রশ্ন থেকেই যায়। বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি, সব ক্ষেত্রেই আসলে সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাবেই কিন্তু দেশের আজকে এই অবস্থা। আপনাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা এটাতে কতটা জোর দিচ্ছেন? প্রাথমিক শিক্ষার কথা বলছি আমি, কারণ অন্যগুলো আমার দায়িত্ব না। প্রাথমিক শিক্ষায় আমরা অনেকগুলো কাজ করছি, কিন্তু বড়ভাবে দুটো কাজ করছি। একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমাদের সকল ফিল্ড লেভেল অ্যাডমিনিস্ট্রেটরদেরকে আমরা এই যে তাদের অবস্থানের উন্নয়ন, মানে তাদের পে স্কেল থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধা, তাদের ট্রেনিং, তাদের কেপিআই, তাদের অ্যাসেসমেন্ট, তাদের স্ট্রাকচারাল আপনার ওই যে পদোন্নতি, এই সব কিছু ঢালাওভাবে আমরা সাজানোর ব্যবস্থা করছি যেন এটা আরও বাস্তবিক হয় এবং অ্যাকাউন্টেবল হয়, কারণ তাদের মাধ্যমে আমাদের মেইন মনিটরিংগুলো হবে। একই সাথে আমরা টেকনোলজির উপরেও বেশ কিছু নির্ভরতা বাড়াচ্ছি। আমরা একটা ইকোসিস্টেম তৈরি করছি যেটা টোটাল ইআরপি ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকবে স্কুলের, একই সাথে আমাদের এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকবে, যে বাচ্চারা কতখানি শিখছে। কারণ আসলে বাচ্চাদের শেখা হলো আমাদের মূল টার্গেট। বাকি আমি কতগুলো বিল্ডিং বানালাম বা কী বানালাম, এটা ওনলি ম্যাটার্স যদি ওখানে বাচ্চারা শিখতে পারে। সো ওই টার্গেটগুলো অ্যাচিভ হচ্ছে কি না, তার জন্য এই যে এই টোটাল আমার মানে টেকনোলজিক্যাল ইকোসিস্টেম বা এটাও কাজ করবে। সো একদিকে যেমন আমাদের অ্যাডমিনিস্ট্রেটরদেরকে তাদের সক্ষমতা সব কিছু বাড়াচ্ছি, একই সাথে টেকনোলজিক্যাল সিস্টেমগুলো কারেন্টলি যেগুলো অ্যাভেলেবল আছে এগুলো আমরা অ্যাডাপ্ট করছি, সো দ্যাট দুটো সম্মিলিতভাবে আমরা এমন জায়গা তৈরি করতে পারি যে সবসময় এটা অ্যাকাউন্টেবল। মানে মাননীয় প্রধানমন্ত্রী একদম চিফ এক্সিকিউটিভ, মানে ওই সিটে বসেও এই এলাকায়, এই ইউনিয়নে কতখানি বরাদ্দ গেল, লার্নিং কত বাড়লো, ওই বরাদ্দগুলো কোন কোন জিনিসে গেছে, এগুলো যেন এক সুইচ টিপে দেখতে পারে। একদমই তাই। আমরা আশাবাদী আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশ বাণিজ্যের আলাপের আজকের আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে।